নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আর.জি. করের নারকীয় হত্যাকাণ্ডের প্রায় 100 দিনের বেশি অতিক্রান্ত, বিচার এখনো অধরা। আর তিলোত্তমার আর 5টা ঘটনার থেকে কিন্তু একেবারেই আলাদা, এমনটাই মনে করছেন আন্দোলনকারীরা এবং আপামর জনসাধারণ। কর্মরত অবস্থায় এক চিকিৎসককে কারা হত্যা করলো, কেনই বা হত্যা করলো, সেটা জানা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য দপ্তর, পুলিশ যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করছে, তাতে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিতই দিচ্ছে। এবং সে কারণেই আজ এই মুহূর্তে আগরপাড়ার তেঁতুলতলা মোড়ে ডাক্তার ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটির তরফে অভয়া মঞ্চ নাম দিয়ে আর.জি. করের অভয়ার হত্যার বিচার চাই এই দাবিতে এই মুহূর্তে এই মঞ্চে উপস্থিত হয়েছেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা। আমরা সরাসরি শুনবো তাদের কথা। দুর্গাপুজোর সময় আমাদের যে কর্মবিরতি সেটা প্রত্যাহিত হয়। লাইটাসে আমাদের জুনিয়র ডাক্তারদের নেতৃত্বের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মিটিং হয় এবং সেই মিটিংয়ে তিনি আমাদের সব দাবি মেনে নিয়েছেন। যাই হোক, তারপরে আমাদের কর্মবিরতি প্রত্যাহিত হলো, আমরা আবার কাজের স্বাভাবিক জীবনে ফিরে এলাম। তার মাসখানেক পরের ঘটনা, FMRAI ফেডারেশন অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বলে একটা সংগঠন আছে, ওদের একটা কনভেনশন হচ্ছিল। কেন ওরা আমাকে ডেকেছিল জানি না, ওকে জুনিয়র ডাক্তারদের থেকে বলার জন্য আমাকে ডাকা হয়েছিল, আর IMS থেকে ডাকার জন্য আমাদের মাস্টারমশাই ডক্টর মনীষ প্রধান ছিলেন, চেস্ট ফিজিশিয়ান, তাকে ডাকা হয়েছিল। তো যাই হোক, এবারে এক এক বক্তাটা বলে আসছে, এতদিন আগের কথা সবার সব বক্তব্য মনে নেই, কিন্তু প্রত্যেক বক্তা একটা কথা বলেছিল, সেটা হচ্ছে বন্ধুগণ বলবে না, কংগ্রেস আমাদের মনে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে বামপন্থী সরকারকে আমাদের চোখের মণির মতো রক্ষা করতে হবে, কারণ বামপন্থী সরকার হচ্ছে সংগ্রামের হাতিয়ার। সেই হিটলারের সময় যাওয়া বলতো না, হ্যাঁ হিটলার, আরো অনেকে বলে, যারা অনেকে অনুকূল ঠাকুর যারা শীর্ষ বলে, দেখা বলে জয়গুরু, এরকম আর কি। তো এখানেও এরকম প্রথমেই বলতে হবে যে বামপন্থী সরকার সংগ্রামের হাতিয়ার এবং এদের চোখের মণির মতো রক্ষা করতে হবে। তো আমি আমার জুনিয়র ডাক্তার হিসেবে কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে যখন আমি বলতে শুরু করলাম, আমি একটা সেন্টেন্স বলেছিলাম, বলার পরে উত্তর করে আমাকে এসে বললো, না আপনি এখানে আর বলতে পারবেন না। কেন না, আপনাকে আগেই বলা হয়েছে যে বামপন্থী সরকার সংগ্রামের হাতিয়ার, তো আপনি এই সংগ্রামের বিরুদ্ধে গিয়ে এই মঞ্চে থেকে কিছু বলতে পারবেন না। তো তাহলে আমি কি করবো, না আপনি নেমে চলে যান। ভদ্রভাবে আমাকে নেমে চলতে বলেছিল, আমি নেমে গেছিলাম। ওটাই ছিল সেই শেষ বক্তা আমার তরফ থেকে, এবং তারপরে আজকে আবার আমি বলছি। তো ওই জন্য কথাগুলো একটু অসাধারণ হতে পারে। যাই হোক, তো এই বক্তব্যটা বলার আগে আমি ফিরে যাবো 1975 সালে। কারণ 1983 সালে জুনিয়র ডাক্তার আন্দোলনকে বুঝতে গেলে 1975 সালের ঘটনা না বলে এটা বোঝানো সম্ভব নয়। এবং 1975 সালের কিছু কিছু ঘটনা যেটা আজকের দিনেও কিন্তু প্রাসঙ্গিক। তো বলে রাখি ভালো যে আমরা যখন ডাক্তারিতে ঢুকেছিলাম, তখন যেটা আজকে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক বলা হয়, সেটা 11 ক্লাসে হতো। এবং হায়ার সেকেন্ডারি পাস করার পরে আমাদের 1 বছর প্রি মেডিকেলে পড়তে হতো। তো 1975 সালে আমি প্রি মেডিকেলে ছাত্র হিসেবে আর.জি. করে ঢুকি। সেই 1975 সালে আর.জি. করের সঙ্গে আজকের আর.জি. করের একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে 1975 সালে আর.জি. করে কোন ইলেক্টেড স্টুডেন্টস ইউনিয়ন ছিল না, আজকে নেই। এই সিমিলারিটি কিন্তু এখন আছে। তবে তখন কিভাবে ছাত্র সংখ্যা চলতো না, তখন তৃণমূলের জন্ম হয়নি, স্বাভাবিকভাবে TMCP-র জন্ম হয়নি। তো তখন ছাত্র পরিষদের মধ্যে দুটো গোষ্ঠী ছিল, একটা হচ্ছে শিক্ষা বাঁচাও, একটা মায়াজাতি সদন। শিক্ষা বাঁচাও যে নেতৃত্বে ছিল তার এমনি তারা হচ্ছে বেসিক্যালি শত ঘোষ বা প্রফুল্ল কান্ত বেশের অনুগামী,
আর মহাজাতি সদন যেটা ছিল ছাত্র পরিষদের, সেটা হচ্ছে অজিত পাজার অনুগামী। এবং তখন আরজি করে মহাজাতি সদনের যিনি নেতা ছিলেন তার নাম হচ্ছে ডাক্তার সুদীপ্ত রায়, যিনি আজকেও বর্তমান, তিনি বর্তমান শাসক দলের একজন এমএলএ বিধায়ক। এবং সেই সময় আমরা খুব ভয়ে ভয়ে থাকতাম, গ্রাম থেকে এসেছি, কলেজে ঢুকছি, কাউকে চিনি না, কি বলবো। তো তাই একটা জিনিস দেখতাম যে এই যে দুটো গোষ্ঠী, শিক্ষা মঞ্চ এবং মহাজাতি, এরা নিজেদের মধ্যে মারপিট করতো, কে ছাত্র পরিষদের, ছাত্র সংসদের যে দখল, এটা ছাত্র পরিষদের কোন গোষ্ঠী কবজা করবে। তারপরে ৭৭-৭৮ সালে এরকম একটা সময় যখন জরুরি অবস্থার অবসান হলো, পশ্চিমবাংলায় ইলেকশন হলো, বামফ্রন্ট সরকারটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ইলেক্টেড হলো, কলেজে কলেজে আবার ছাত্র সংসদ নির্বাচনের মতো একটা পরিস্থিতি তৈরি হলো। এই যখন ছাত্র সংসদ নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হয়, তখন আমার জানা হিসেবে পশ্চিমবাংলার বুকে কলেজে কলেজে ছাত্র আন্দোলনের নতুন একটা ধারা চলে এলো। সেই নতুন ধারাটা কি না, তখনও পর্যন্ত আমরা জানতাম ছাত্র যে সংগঠন, তার মধ্যে কংগ্রেসের যেমন ছাত্র পরিষদ ছিল, সিপিএম এর এসএফআই ছিল, আরএসপি পিএসইউ ছিল, এসইউসি ডিএসও ছিল। তো তখন একটা নতুন ট্রেন্ড দেখা শুরু হলো যে আমাদের এমন একটা ছাত্র সংগঠন চাই যে ছাত্র সংগঠন কোন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করবে না। তার কারণ হচ্ছে যে তখন আমরা এটা মনে করতাম যে আমরা যেটাকে সঠিক মনে করছি, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যদি সেটাকে বেঠিক মনে করে, তখন তারা তার ছাত্র সংগঠনকে বলবে যে তুমি এর সমর্থন করতে পারবে না, বা তোমাকে এরকমই বলতে হবে। তা আমাদের মনে হয়েছিল আমরা যেটাকে ঠিক, সেটাকে ঠিক বলার অধিকারটুকু আমরা চাই, আমরা যেটাকে ভুল মনে করছি সেটাকে ভুল বলার অধিকারটা আমাদের চাই। এবং সেই সময় এই ৭৭-৭৮ এরকম একটা সময় প্রত্যেকটা কলেজে এরকম একটা সংগঠন তৈরি হলো, কলেজ বেসিস, সেন্ট্রালাইজ হইতে নয়, যাতে এই সংগঠনটার এক এক কলেজে এক এক নাম ছিল। যেমন আরজি করে দিয়েছে, মেডিকেল কলেজে দিয়েছে, যাদবপুরে দিয়েছে, প্রেসিডেন্সিতে অন্য একটা নাম, বিভিন্ন কলেজে বিভিন্ন নাম নিয়ে এলো, কিন্তু ওই মূল উদ্দেশ্য একটাই ছিল যে প্রতিষ্ঠিত কোন রাজনৈতিক দলের আমরা লেজু ভিত্তি করব না। তারপরে ইলেকশন হলো, সেই ইলেকশনে অনেক জায়গায় দিয়েছে, ইলেকশনে জিতে এলো, যেমন আরজি করে দিয়েছে ইউনিয়নে এলো, মেডিকেল কলেজে দিয়েছে এলো, প্রেসিডেন্সিতে এইরকম একটা সংগঠন এলো, তার নামটা আলাদা ছিল, যাদবপুরে এরকম সংগঠনটা এলো। তো এই জায়গা থেকে একটা নতুন ধারা বলা যায় ছাত্র আন্দোলনের বা ছাত্র সংসদের শুরু হলো ৭৭-৭৮ সময়। এই নতুন ধারার মধ্যে তখন স্বাস্থ্য সম্বন্ধে একটা স্লোগান খুব চলত যে স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার, এবং সেই স্বাস্থ্য জন্মগত অধিকার এইটাকে আমরা আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যেটা আছে প্লাস তার বাইরে নিজস্ব উদ্যোগও আমরা বোঝার জন্য করতাম কি, আমরা প্রত্যেকটা দুর্গাপুজোতে আমরা কোথাও বেড়াতে যেতাম না, আমরা বিভিন্ন গ্রামে গ্রামে ক্যাম্প করতে যেতাম। আমরা তার আগে যারা সিনিয়র ডাক্তার তাদের চেম্বারে গিয়ে তার থেকে ফিজিশিয়ান স্যাম্পেল গুলো কালেক্ট করতাম, আমরা নিজেরা চাঁদা তুলতাম। আমরা প্রত্যন্ত গ্রামে গ্রামে, সে বর্ধমান বলুন, সুন্দরবন বলুন, সেখানে জঙ্গিপুরে গেছি, আমরা বিড়ি শ্রমিকদের সঙ্গে চিকিৎসা করেছি। এবং সেক্ষেত্রে আমরা কতটা সুযোগ দিতে পারতাম সেটা বলতে পারবো না, কিন্তু একটা জিনিস হতো যে গ্রামে গঞ্জে স্বাস্থ্য ব্যবস্থার যে দুরবস্থা, তার একটা দেয়াল দশার আমাদের একটা মানে মোটামুটি একটা বোঝা যেত, যেটা কলকাতায় বসে কিন্তু বোঝা প্রায় সম্ভব। আজকে আমরা কলকাতায় বসে আরজি করে এটা দেখতে পারি, কিন্তু আজকে বর্ধমান সুন্দরবনে যেখানে অবস্থা, সেখানকার যারা মানুষ, সাধারণ মানুষ, তারা কিভাবে চিকিৎসা পাচ্ছে, এই জিনিসটা কিন্তু কলকাতায় বসে বোঝা সম্ভব নয়। তো এই যে আমাদের কালচার আমাদের সেই মতো তৈরি হয়েছিল। সেকেন্ড হচ্ছে আজকের এই সভাতে যারা ডাক্তার নাম বা স্বাস্থ্যকর্মী নাম, তাদের এটা বোঝানোর জন্য বলছি যে আমরা যারা ডাক্তার, আমাদের লড়াইটা অন্যরকম। সবাই লড়াই করে এবং সব লড়াই সবাই জিততে চায়। তো আমরা যখন একটা রুগীকে বাঁচানোর লড়াই করি, তখন
সেই লড়াইটা যদি আমরা জিতি, মানে সেই রোগীটাকে যদি আমরা বাঁচাতে পারি, তাতে আমরা যে আনন্দ পাই, সেই আনন্দটা একমাত্র আমরাই বুঝতে পারি, বলে বোঝাতে পারবো না। আর সেই রোগীটা যদি আমরা বাঁচাতে না পারি, আমরা যদি সে মরে যায়, আমরা যদি লড়াইটা হেরে যাই, তার যে দুঃখ কষ্ট সেটা বোঝানো বোধহয় অন্য লোককে সম্ভব নয়। এই যে প্রেক্ষাপটটা বোঝানোর জন্য আমি একটা ঘটনার কথা বলছি। তখন আমি ইন্টার্ন, তো আমি লেবার রুমে ডিউটি করছি, মালদা রাত 1টা এরকম একটা সময় হবে। তো হঠাৎ করে পেশেন্টটা ব্লিড করতে শুরু হলো, মানে প্রচন্ড রক্তক্ষরণ করতে শুরু হলো ডেলিভারির পরে। তো আমাদের যিনি ইএস ছিলেন, তিনি তখন দেখে বলেন, দেখ একে তো ব্লাড দিতে হবে আর অপারেশন করতে হবে, তাছাড়া বাঁচানো যাবে না। ওই রাত 1টার সময় বাড়ির লোকও কিন্তু ছিল না। তিনি নিজের পকেট থেকে পয়সা বের করে আমাকে বললেন, তুই এক্ষুনি টাকা নিয়ে একটা ট্যাক্সি নিয়ে তুই মেডিকেল কলেজ সেন্ট্রাল ব্লাড ব্যাংকে চলে যা, ব্লাড নিয়ে আয়। আমি সেটা করলাম, ব্লাড দেওয়া হলো, পেশেন্টটা তো বেঁচে গেল। কিন্তু ওই ভদ্রলোক, সেই ডাক্তারবাবু, এরা যারা অনেকেই তার নাম জানে, আমি নাম জানবো না, কিন্তু বলে দিয়েছিল যে আমি যে তোকে টাকা দিয়ে রুগীটাকে বাঁচালাম, এটা তো তুই কাউকে বলতে পারবি না, তুমি তার বাড়ির লোকেও জানে না। এই যে লড়াইটা, আমাদের সম্বন্ধে অনেক অপপ্রচার হয়, কিন্তু এই যে লড়াইটা আমরা লড়ি, সেই লড়াইটা কিন্তু একমাত্র ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীরা জানতে পারে, অন্যরা কিন্তু জানতে পারে না। সেটা বোঝানোর জন্য বললাম। এই পরিস্থিতি থেকে সেই সময় আমাদের মধ্যে একটা তৈরি হয়েছিল যে না, এই চিকিৎসা ব্যবস্থার জন্য, মানুষের জন্য আমাদের কিছু করতে হবে। এটাই ছিল এই আন্দোলনে 1983 জুনিয়র আন্দোলনে আমরা যে নেমেছিলাম, তার যে তালিকা শক্তি ছিল এই জায়গাটা। এবং এখানে আমি পার্থক্য ভিন্ন মত পোষণ করছি, যদিও আন্দোলনটা পিছিয়ে উঠেছিল 1983, কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল 1982 থেকে। 1982 থেকে আমরা প্রথম কনভেনশন শুরু করি এবং আমাদের যে সংগঠনটা তৈরি হয়, সংগঠন ABJDF, সেই ABJDF থেকে একটু আলাদা, সেটার কাছে জুনিয়র ডক্টর ফান্ড, আমাদের ছিল জুনিয়র ডক্টর ফেডারেশন। আমাদের সভাপতি ছিলেন আজিপাড়ায় ডাক্তার দেবাশিস দত্ত, পার্থদাদের ব্যাচের। আর আমাদের সেক্রেটারি ছিলেন অসীম জীবন বাসু মেডিকেল কলেজের, আমাদের 1 বছর সিনিয়র। অনেক কথা। তো এই আন্দোলনটা যখন আমাদের চলছে, তো সেই সময় ছিল প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে 2 জন করে রিপ্রেজেন্টেটিভ নেওয়া হয়েছিল। তখন আরজিকর থেকে আমি ছিলাম একজন রিপ্রেজেন্টেটিভ, আর আমার সিনিয়র দিদি ছিল ডাক্তার রত্না ব্যানার্জি বলে। এরকম প্রত্যেকটা NRS থেকে ছিল, সব জায়গা থেকে ছিল। তো এই আন্দোলনটা যখন আমরা শুরু করি, সেই সময় প্রত্যেকটা জায়গায়, মানে ধরুন এই যে আরজিকর এই জায়গাতে, যারা এই যে তৃতীয় ধারা যে ছাত্র সংগঠন, তারা কিন্তু মূলত মানে নেতৃত্বের বা আন্দোলনের মুখ ছিল। আর এই সময় যে বিভিন্ন কলেজে যে ছাত্র সংগঠন, তার অবস্থা এরকম ছিল। আরজিকরে ছিল ডিএসএ, মেডিকেল কলেজে ডিএসএ ছিল, ন্যাশনাল আর NRS আমি শিওর নেই, খুব সম্ভবত ছাত্র পরিষদ ক্ষমতায় ছিল, কিন্তু এই দুটো জায়গাতে এই ডিএসএ একটা কোর্স ছিল। তো আমরা যখন এটা শুরু করলাম, তখন ছাত্র পরিষদ তারা ডাইরেক্টলি বিরোধিতাও করেনি, সমর্থনও করেনি, তারা সাইলেন্ট অবজারভার ছিল। বাকি ছিল এসএফআই, মানে যে রুলিং পার্টি, তাদের যে ছাত্র সংগঠনগুলো, সেই সময় বেসিক্যালি বিভিন্ন মেডিকেল কলেজে তাদের সংগঠনের ক্ষমতাটা মানে নেগলিজিবল ছিল, যার জন্য তারা এখন কাউন্টেবল ফোর্স ছিল না। এবং গোটা মেডিকেল কলেজে বা আরজিকরে, আমাদের আরজিকরে 10 থেকে 12 জন ছিল। তো তারাও ইনিশিয়ালি কিন্তু চুপচাপই ছিল। এবং যখন আমরা আন্দোলনটা শুরু করলাম, তখন সরকারে আমাদের কোনো গুরুত্ব দেয়নি, একদমই কোনো গুরুত্ব দেয়নি। ছেলে মানে ওদের বক্তব্যটা ছিল যে কিছু কতিপয় জুনিয়র ডাক্তার বিভিন্ন হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এগুলো করছে। এবং ওদের যে মুখপত্র ছিল, সেই মুখপত্র গণতন্ত্রতে এইভাবেই লেখা হতো। তারপরে আস্তে আস্তে যখন যত দিন গেল, মানে 1 বছর ধরে ধীরে ধীরে যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো, তো তখন ওরা আস্তে আস্তে রিয়ালাইজ করলো যে আমাদের জনসমর্থন বাড়ছে। তো আমরা প্রচারের জন্য কি করতাম না, চাইলে আজকে যে ডাক্তাররা বা যে আন্দোলনগুলো হচ্ছে, সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক যে মিডিয়া, এদের যে হেল্পটা ছিল বা পাচ্ছে এরা, এটা কিন্তু আমাদের সময় ছিল না।
তো আমাদের প্রচারের মূলত মাধ্যম ছিল, এক হচ্ছে লিফলেট, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যাদের সঙ্গে আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়, যেমন আমরা প্রতিদিন হাসপাতাল প্রতিনিয়ত রুগীদের জন্য আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়। তো আমরা করতাম কি, প্রত্যেক দিন আউটডোরে টিকিট করার জন্য যখন রুগীরা লাইন দিয়ে দাঁড়াতো, সেই সময় আমরা গিয়ে প্রত্যেক দিন আমরা আমাদের বক্তব্য রাখতাম। এই 1982 সাল থেকে শুরু করে 1983 সাল পর্যন্ত আমরা প্রত্যেক দিন এটা করে গেছি, এবং তাতে প্রত্যেকটা রুগীরা কিন্তু এর সঙ্গে বলে গেছে, হ্যাঁ ডাক্তারবাবু আপনাদের সঙ্গে আমরা সমর্থন করে আসবো, আমরা আছি। আর আমরা কি করতাম, বিভিন্ন শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে, শ্যামবাজার, পাঁচমাথার মোড়ে আমরা জনসভা করতাম, এখানে আমরা জুনিয়র ডাক্তারের থেকে বক্তব্য, এইভাবে আমরা প্রচারটা নিয়ে গেছিলাম, এবং তাতে কিন্তু আমাদের জনসমর্থন আমরা ভালোভাবেই পেয়েছিলাম। এবং সেই জনসমর্থনটা যখন একটা নির্দিষ্ট পর্যায়ে যখন চললো, তখন সরকার আমাদের প্রথম ডাকলো আর, এবং ডাকার সঙ্গে সঙ্গে সরকার যেন প্রত্যেকটা সময় সরকার যখন আন্দোলন খেলা শুরু করে, খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, সেই সময় বামফ্রন্ট সরকার কিন্তু একই জিনিস শুরু করেছিল। ওই সময় হঠাৎ করে একটা সংগঠন তৈরি হলো, নাম দিল জুনিয়র ডক্টর কাউন্সিল, যারা মূলত সরকারপন্থী যে ছাত্র বা জুনিয়র ডাক্তার ছিল, যদিও তাদের মানে সংখ্যাটা খুবই কম, তারা তৈরি করলো। এবং তৈরি করে জ্যোতি বসু যখন প্রথম মিটিংটা ডাকলো জুনিয়র ডাক্তারদের, সেই মিটিং এ আপনার আন্দোলন করছে জুনিয়র ডাক্তার ফেডারেশন, তার রিপ্রেজেন্টেটিভ 10 জন মতো করে রিপ্রেজেন্টেটিভকে ডাকা হয়েছিল, এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তার কাউন্সিলের মেম্বারদেরও ডাকা হলো। এবং তখন জুনিয়র ডাক্তার যখন জিজ্ঞেস করলো যে আপনি তো আমাদের ডেকেছে আলোচনা করার জন্য, ওদেরকে কেন ডেকেছেন? তো তখন তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি একটা পরিষ্কার ধমক দিয়ে বলেছিলেন যে তোমরা হচ্ছে দেশের শত্রু, তোমরা মানবতার শত্রু, তোমরা মানুষের শত্রু, তোমরা হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছো। আর এরা মানে যারা জুনিয়র ডাক্তার কাউন্সিল, এরাই হচ্ছে প্রকৃত মানুষকে ভালোবাসে, মানুষের সেবা করছে। এই জন্য আমি তোমাদের সঙ্গে যা কথা বলবো ওদের সঙ্গে নিয়েই কথা বলবো। তো তার প্রতিবাদ করে দুজন জুনিয়র ডাক্তার, ন্যাশনালের ডক্টর অনুপ মাইতি আর মেডিকেল কলেজের তরুণ মন্ডল, এরা প্রতিবাদ করে বেরিয়ে এসেছিল। এই আন্দোলন যখন তার পরবর্তী পর্যায়ে থেকে যেতে যাচ্ছে, তো তখন যেটা নিয়ে আমাদের মধ্যে মূলত বিভেদ হয়েছিল আমাদের জুনিয়র ডাক্তারদের মধ্যে, সেটা হচ্ছে আমরা কর্মবিরতি যাবো কি যাবো না। আমার মনে হয় আজকে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করে তাদের মধ্যেও এই মতো বক্তব্য করেছে। তো তখন এরা যেমন প্যানজীবী করেছিল, আমাদের প্যানজীবী হতো না, আমাদের প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা জেনারেল বডি মিটিং হতো। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করতাম যে আমি হাসপাতালে কর্মবিরতির বিরুদ্ধে ছিলাম, এবং আমার কলেজে আজকে করে যখন জেনারেল বডি মিটিং হচ্ছিল, যে মিটিং এ আমরা এই কর্মবিরতি যাবো কি যাবো না, সেই জায়গায় তখন আমি কিন্তু কর্মবিরতির বিরুদ্ধে আমি আমার বক্তব্য রেখেছিলাম। কিন্তু মেজরিটির বক্তব্য ছিল যে না, যতক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কথা সরকার শুনবে না, সুতরাং এই মুহূর্তে আমাদের কর্মবিরতি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং আমার এখনো পরিষ্কার মনে আছে, একমাত্র মেডিকেল কলেজের জেনারেল বডির সিদ্ধান্ত হয়েছিল যে তারা কর্মবিরতি যেতে চায় না, বাকি সমস্ত কলেজের জেনারেল বডির সিদ্ধান্ত হচ্ছে যে কর্মবিরতি যেতে হবে। এবং আমরা যখন করতাম প্রত্যেকের জায়গায় ফেভারে আর এগেনস্টে কত ভোট কাউন্টটা করেছিল, ভোট কাউন্টটা করার পরে দেখলাম যে কর্মবিরতি যাওয়ার পক্ষেই ম্যাক্সিমাম বেশি। তখন আমরা কর্মবিরতি যেতে বাধ্য হয়েছিলাম, যদিও আমরা অনেকেই মনে করতাম যে আমাদের কর্মবিরতি বোধহয় না করলে ভালো হয়। এই জায়গাটা একটা বরাবর একটা বিতর্কের বিষয়। বিতর্কের বিষয় এই জন্যই যে যেমন আমি এখনো মনে করি ডাক্তারদের কর্মবিরতি যাওয়া উচিত নয়, আবার এটাও ঠিক যে কর্মবিরতি না গেলে সরকার কোনো পাত্তাই দেয় না। তো এর কোনো মাঝখানে সমাধানকে আমি জানি না। তো আমরা তখন এই যে আমরা যখন কর্মবিরতি যাব, সেই সময় মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তো আমরা সেই জন্যে প্রত্যেকটা হাসপাতালে প্যারালাল আউটডোর চালু করেছিলাম এবং জরুরি অবস্থাটা চালু করে রেখেছিলাম। এরপরে সাপোর্টিং ফোর্স, তো এই জুনিয়র ডাক্তার বাদ দিয়ে বাকি যারা ডাক্তার, সিনিয়র ডাক্তার,
তারা মূলত দুটো সংগঠনের মধ্যে ছিল, একটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আর আরেকটা হচ্ছে যে সমস্ত ডাক্তাররা সরকারি চাকরি করে, হেলথ সার্ভিসেস ডক্টর। তো আপনারা জানেন কি জানি না, ওই সময় কিন্তু সার্ভিস ডক্টরদের একটাই সংগঠন ছিল, HSA, হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন। তো তৎকালীন সরকার করলেন কি, এই আমাদের আন্দোলনটাকে যখন হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন IMA যখন ফুললি সাপোর্ট করা শুরু করলো, তো তখন ওরা ঠিক করলেন যে জুনিয়র ডাক্তারদের সংগঠনটাও ভাঙতে হবে, প্লাস যে সমস্ত ডাক্তাররা সরকারি চাকরি করে তাদের সংগঠনটাও ভেঙে দিতে হবে। তখন ওরা হেলথ সার্ভিসেস ডক্টর বলে একটা সংগঠন তৈরি করলো। এখনো বোধহয় সংগঠনগুলো আছে। তো যাই হোক, এরপরে ফাইনালি আমরা যখন কর্মভূমিতে যাওয়া শুরু করলাম, তো তখন আমরা সমস্ত অনেক মানুষের সমর্থন পেয়েছিলাম, কিন্তু সরকার আমাদের সেই সময় সমস্ত রকম ভাবে চেষ্টা করেছিল, ধমক দিয়েছিল, থ্রেট কালচার করেছিল। তখন স্বাস্থ্যমন্ত্রী দুজন ছিলেন, ডাক্তার অমরিশ মুখার্জি আর রামনারায়ণ গোস্বামী। তো রামনারায়ণ গোস্বামী যার মধ্যে একটু হচ্ছিল, উনার নামটা বলেছে, আমি বলে দিলাম। উনি পরিষ্কার বলেছিলেন, আমি CPN এর বাচ্চা, আমি জানি কি করে আন্দোলন করতে হয়, জুনিয়র ডাক্তারদের আন্দোলন করার স্বাদ আমি চিরদিন ফিরিয়ে দেবো। আমার উল্টোটাও আছে, তৎকালীন বামফ্রন্ট মন্ত্রিসভার একজন মন্ত্রী কিন্তু একদম ওপেনলি আমাদের সাপোর্ট করেছিলেন, তিনি হচ্ছে ভক্তিভূষণ মন্ডল। উনি আমাদের সাপোর্ট করেছিলেন, এবং সেই সময়কার প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী যারা, আমার সবার নাম মনে নেই, কিন্তু সত্যজিৎ রায় আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছিলেন। সুতরাং আমাদের সেই আন্দোলন আমরা কিন্তু সমস্ত মানুষের সাপোর্ট পেয়েছিলাম। তার কারণ আমাদের দাবিগুলো এরকম ছিল, বর্তমান পরিস্থিতি এরকম ছিল, কোনো মানুষের পক্ষে বলা সম্ভব ছিল না যে আমি তোমাদের আন্দোলনের বিরোধী। ইভিন যারা বিরোধিতা করেছিল, মানে তখন SFI এর সেই সমস্ত জুনিয়র ডাক্তাররা, তো আমাদেরই বন্ধু, আমাদের ক্লাসে পড়তো, তারা কিন্তু পরিষ্কার বলেছিল, দেখ আমরা কিন্তু মনে প্রাণে তোদের বিরোধী নই, কিন্তু আমরা যে সংগঠনে বিলং করি সেই সংগঠন তার যে ইনস্ট্রাকশন সেটা আমাদের মানতে হবে। তো সুতরাং আমাদের পার্টির লাইন হচ্ছে যে ওই বামফ্রন্ট সরকার সংগ্রামের হাতিয়ার, সুতরাং বামফ্রন্ট সরকারের আমলে বামফ্রন্ট বিরোধী কোনো আন্দোলন করা যাবে না, তাই আমরা তোদের আন্দোলনকে সমর্থন করতে পারছি না। এই জায়গা থেকে আমি বারবার এটা বলছিলাম যে আমি এখনো মনে করি এই সমস্ত প্রফেশনাল যে সংগঠনগুলো, জুনিয়র ডাক্তার সংগঠন, ছাত্র সংগঠন, এদের এমন একটা চরিত্র হওয়া উচিত যে ওপর থেকে কোনো নেতা বা মন্ত্রী বলে দেওয়া তোমাদের এটা করতে হবে। তারা নিজেরাই ঠিক করবে যে তারা কি করবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কিছুদিন আগে আরজি করের প্রাক্তন ছাত্রদের সংগঠনের আগে মানে কিছু বক্তব্য পেশ করছিল। তো তখন একজন জুনিয়র ডাক্তার জিজ্ঞেস করছিল আমাদের নেক্সট স্টেপ কি হবে। আমি একটা কথাই বলেছিলাম, সরি তোমাদের নেক্সট স্টেপ কি হবে তোমাদের ঠিক করতে হবে, আমি বলে দেবো না বা আমরা বলে দেবো না। তো সেই জায়গা থেকে 1983 সালে আমরা যে জুনিয়র ডাক্তার আন্দোলন করেছিলাম, তার কতটা এখন কি আছে সেটা তো তারপরে পূর্ণ বলবে, কিন্তু একটা কথা পরিষ্কার মেনে নিতে হবে, এই যে আজকে জুনিয়র ডাক্তারদের যে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন, এটা কিন্তু আমরা পাই, এটা ইউনিক। যে মানুষ, আমাদের মানুষ সমর্থন করেছিল কিন্তু আমাদের সঙ্গে মিছিলে হাঁটেনি, আমাদের মানুষ সমর্থন করেছিল কিন্তু আমাদের জন্য মানুষকে রাত জাগেনি, রাত দখল করেনি। এই যে নতুন দিক যেটা আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে আমরা দেখেছি, এটা আমি আমার জীবনে দেখিনি, আরো অনেকেই হয়তো অনেকে দেখেনি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আগে আমরা কি জানতাম যে আন্দোলন করতে গেলে, সংগঠন করতে গেলে পয়সার প্রয়োজন। পয়সা আমি মানে যেটা সঠিক রাস্তা সেই দিকেই বলছি, বাকিটা গেলাম না। পয়সা করতে গেলে লোকের কাছে হাত ধরে চাঁদা নিতে হতো, বিল নিয়ে যেতে হতো, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টাকা দিয়েছে, যেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছে। কিন্তু আমি বাইরে থেকে বলছি, যেমন আমি যে বিল্ডিং এ থাকি, আমাকে 3-4 জন জিজ্ঞেস করেছে একটা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেখছি, বলছে আচ্ছা এই নাম্বারটা কি জেনুইন, আমি টাকা দিতে যাই, এখানে কি দেবো? আপনি এখন দেবেন না, নাম্বারটা জেনুইন কিনা আমি জানি না। যদি আপনি মনে করেন আমি ওদেরকে দেখবো, যদি ওদের কোনো প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে বলে দেবো। মানে এখানে মানুষ কিন্তু নিজে থেকে হেল্প করতে চাইছে। যেমন আপনি বললে বিশ্বাস করবেন না, এই যে এবারে যে জুনিয়র ডাক্তার আন্দোলনে
আমাদের ব্যাচ মানে আমরা যে মেডিকেল 76 যে ব্যাচে আমরা বিলং করি, আমাদের ব্যাচের একটি মেয়ে, সে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছিল। সে কিন্তু আমাদের মতো কোনো ডিএসএ ছাত্র পরিষদ হিসেবে কিচ্ছু করতো না, কিন্তু সেই মেয়েটা যখনই সময় পেত সারাদিন গিয়ে আজকে করে বসে থাকতো, সন্ধ্যাবেলা বাড়ি চলে যেত। সেই আমাদের বন্ধুদের মধ্যে আমাদের যে ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে বলেছিল দেখ আমরা চাই জুনিয়র ডাক্তারদেরকে আমরা কিছু হেল্প করতে চাই, তো তোরা আমাকে টাকা পাঠাতো। আমরা আমাদের ব্যাচের সবাই কিন্তু তাকে টাকা দিয়েছিলাম, সে আজকে করে গিয়ে জুনিয়র ডাক্তারদের হ্যান্ড ওভার করেছে। কারণ এই যে জিনিসটা যে আজকের এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যে মানুষ মিছিল খুঁজছে, মানুষ সাহায্য করার জন্য এগিয়ে যেতে চাইছে, এইটা আগে আর কোনো আন্দোলনে বা কোনো গণ আন্দোলনে দেখিনি, কিন্তু এটা সত্যি আমাদের সময় ছিল না। এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি।